Periods are natural, conversation around them should be too. This Menstrual Hygiene Day, Radio City and Team Alembic, the makers of Krina NCR, invite you to join an open discussion on menstrual health, hygiene, and understanding your body better. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য পিরিয়ড টক উইথ এক্সপার্ট। আর আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সুমিত দাস, গাইনোকোলজিস্ট, ত্রিপুরার একজন ফেমাস স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তো ধন্যবাদ ওনাকে আমাদের সময় দেওয়ার জন্য। তো প্রথমত আজকে আমরা একটা ফ্রিলি একটা বিষয় আলোচনা করব, যেটার নাম হচ্ছে স্ত্রীরোগ। তো সেই বিষয়ে সচরাচর আমরা দেখি সমাজে সাইলেন্সই থাকে স্যার ম্যাক্সিমাম টাইম। তো সেই ব্যাপারে আমরা পুরো খোলাখুলি আলোচনা করব স্যারের সঙ্গে। তো শুরু করা যাক আজকের পডকাস্ট। তো স্যার, ফার্স্ট হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন আমাদের, তো যেটা হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়াল হেলথ। তো মেনস্ট্রুয়াল হেলথ বলতে কি বোঝায়? থ্যাংক ইউ আজকে এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল হেলথ, বা যেটা মানে একটা মহিলাদের স্বাস্থ্য যেটা আমরা বলি, ওমেন হেলথ যেটাকে আমরা বলি, তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই মেনস্ট্রুয়াল হেলথ, যেটা নিয়ে খুব সচরাচর কথা বলা হয় না, বা কথা বললেও খুব হেজিটেশন থাকে, এবং অনেক মিথস মানে ভুল তথ্য, ভ্রান্তি এর সম্বন্ধে সমাজে বা আমাদের যারা ইয়াং জেনারেশনের মধ্যে মেয়েদের মধ্যে আছে। তো সেই নিয়ে আজকে সরাসরি আমরা কিছু খোলাখুলিভাবে কথা বলবো, যাতে একটা ভালো মেসেজ আজকে আমাদের এখান থেকে যায়। মেনস্ট্রুয়াল হেলথ বলতে যে জিনিসগুলো বোঝায় হচ্ছে যে ডিউরিং মেনস্ট্রুয়েশন একজন মেয়ের কি তার নিজের স্বাস্থ্য এবং হাইজিন মেনটেন রাখার জন্য তার কি করণীয় আছে, এবং কি চেঞ্জেস বডিতে হয়, বা কি শাটল চেঞ্জেস, বা বলতে পারেন খুব সামান্য কিছু দৈহিক এবং মানসিক কিছু পরিবর্তন শরীরে দেখা যায়। তো সেইগুলো সম্বন্ধে যে সচেতনতা, সেটাকেই অ্যাকচুয়ালি আমরা মেনস্ট্রুয়াল হেলথ বলি। তো মেনস্ট্রুয়াল হেলথ বলতে গেলে প্রথম প্রশ্ন আসে যেটা মেনস্ট্রুয়াল হাইজিন। আমরা জানি যে আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকায় মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কিছু মিথ আছে, বা সবাই হাইজিন মেনটেন করে না। তো সেই ব্যাপারে যদি আপনি পুরো ডেসক্রাইব করে বলেন। আচ্ছা, তো মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে যখন আমরা কথা বলি, তখন রিসেন্টলি আমাদের সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন যে প্রত্যেকটা ফিমেল ইনস্টিটিউশন বা গার্ল স্কুল বা গার্ল ট্রেনিং সেন্টার, সেখানে কিন্তু স্যানিটারি প্যাডসের ব্যবস্থা রাখা উচিত, ক্লিন টয়লেট থাকা উচিত, এবং প্যাড চেঞ্জিং রুম থাকা উচিত, এবং সেই প্যাডগুলোকে কীভাবে সেগ্রিগেশন করে প্রপারলি ডিসপোজ করা যায় সেগুলো কিন্তু ব্যবস্থা প্রত্যেকটা ফিমেল ইনস্টিটিউশন যেগুলোতে বা স্কুল কলেজগুলোতে রাখা উচিত। তার সাথে যেটা বলছি যে মেনস্ট্রুয়াল হাইজিন ইজ নট মানে শুধু যে এটা কমফোর্টেবল একটা ব্যাপার সেরকম না, মানে মেনস্ট্রুয়াল হাইজিনের মাধ্যমে আমরা কিন্তু we can prevent many infections which are very common if the hygiene is not maintained properly. তো সেখানে যেগুলো কমন জিনিস করা উচিত সেটা হচ্ছে যে প্যাড চেঞ্জ যেটা বলা হয়, আমরা বলি যে 4 to 6 আওয়ার্সে একবার প্যাড চেঞ্জ করা উচিত। অফকোর্স যদি মানে এমনও হয় কাদের কিছু ফিমেলদের ফ্লো বেশি থাকতে পারে, সবার তো মেনস্ট্রুয়াল ফ্লো সমান থাকে না, কারোর ফ্লো একটু বেশি থাকতে পারে, তো ওই ক্ষেত্রে আরও ফ্রিকুয়েন্ট প্যাড চেঞ্জের দরকার পড়তে পারে। তো অ্যাভারেজলি আমরা বলি যে 4 to 6 আওয়ার্সে প্যাড চেঞ্জ করা উচিত। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে অনেকে ট্যাম্পুন বা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করেন, সেই ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ট্যাম্পুন বা কাপ ইউজ করার আগে এবং পরে, মানে while changing the cup and while inserting the cup, properly ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ রাখা, এবং তার সাথে প্রপারলি পুরো এরিয়াটাকে ক্লিন করা, এবং যখন আমরা কাপগুলো চেঞ্জ করি তখনও প্রপারলি ক্লিনিংয়ের কিন্তু ইম্পর্টেন্সটা অনেক বেশি। তার সাথে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি আমরা জানি যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে কী জিনিস হয় এবং কোন জিনিসগুলো অ্যাবনর্মাল, তো সেই অ্যাবনর্মাল সাইন্সগুলো যদি আমরা দেখি, সাথে সাথে কোনো একজন এক্সপার্ট, কোনো একজন গাইনোকোলজিস্টের অ্যাটেনশন নেওয়াটা কিন্তু জরুরি। তো অ্যাওয়ারনেস
অ্যান্ড দেন প্র্যাকটিসেস, এই দুটো জিনিস সাইমালটেনিয়াসলি থাকলে সেখান থেকে এই মেনস্ট্রুয়াল হেলথটা প্রপারলি মেনটেন হয়। তো হাইজিন নিয়ে যেটা স্যার বললেন, স্যানিটারি প্যাড 4 থেকে 6 ঘন্টার মধ্যে চেঞ্জ করা দরকার, তখন হাইজিনটা মেনটেন থাকে। হ্যাঁ, হাইজিন। আর নেক্সট স্যার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে যারা ওয়ার্কআউট করে বা যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি, তো তাদের ক্ষেত্রে কি ওই পিরিয়ডের টাইমে রেস্ট নেওয়া দরকার? আচ্ছা, যারা ফিজিক্যাল ওয়ার্কআউট করে, দেখুন নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের ক্যারেক্টারিস্টিক নিয়ে আমি আগের মেনস্ট্রুয়াল হাইজিনে বলিনি, বাট এখন বলছি যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল মানে কি। একটা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল মানে কিছু জিনিস মনে রাখতে হবে, যে ফার্স্ট হচ্ছে ইন্টারভেল। তো 28 ডেজের সাইকেল আমরা বলি, কিন্তু তার সাথে +- 7 ডেজের ভেরিয়েশন থাকতে পারে। +- 7 ডেজ বলতে 21 ডেজ থেকে 35 ডেজ অবধি যে কোনো মেনস্ট্রুয়াল সাইকেল নর্মাল সাইকেল। রিগার্ডিং ফ্লো আমরা বলতে পারি যে অনেকের 2 দিন, অনেকের আবার 7 দিন। 2 to 7 ডেজ মানে 2 দিন থেকে 7 দিন অবধি ফ্লো যেতে পারে, এটা হচ্ছে ফ্লোর ডিউরেশন। এবার ফ্লোর কোয়ান্টিটি যদি আমরা বলি যে কতটুকু ফ্লো যাবে, তো সাধারণত আমরা দেখি যে ফ্লো কাদের মানে কোনো মহিলাদের ক্ষেত্রে একটু কম থাকে, কোনো ক্ষেত্রে বেশি থাকে। তো ফ্লো যাদের বেশি থাকে তাদের মনে রাখা উচিত যে যাদের 2-3 ঘন্টার মধ্যেই প্যাড চেঞ্জ করতে হচ্ছে, বা এভরি 1 আওয়ারের মধ্যে যদি প্যাড চেঞ্জ করতে হচ্ছে, ম্যাক্সিমাম 2 আওয়ার মিনিমাম 1 আওয়ার যদি প্যাড চেঞ্জ করতে হচ্ছে, তাহলে বুঝতে হবে ফ্লোটা একটু বেশি। এছাড়া দিনে 3-4 বার প্যাড চেঞ্জ করা, দ্যাট ইজ ওকে, নর্মাল। হ্যাঁ, তার সাথে আমি বলছি যে কারোর মানে কোনো মহিলাদের হচ্ছে যে 1-2 দিন গিয়েই ওদের শেষ হয়ে যায়, খুব স্ক্যান্টি কম থাকে। ইন্ডিভিজুয়াল কাদের মধ্যে দেখা যায় যে সেটা একটু বেশি, বাট বেশি হলে ওই আমরা দেখি যে কতটুকু বেশি, সেটা হচ্ছে ফ্লোর মাত্রাটা। থার্ড হচ্ছে যে ডিউরিং মেনস্ট্রুয়েশন অর ডিউরিং মেন্স পিরিয়ড যেটা আমরা বলি, তখন একটু ফ্যাটিক, একটু ক্লান্তি ভাব, মনে একটু বিষণ্ণতা হালকা একটু, তারপর তলপেটে একটু ব্যথা, কোনো সময় একটু ব্রেস্ট টেন্ডারনেস হতে পারে, ব্রেস্ট পেইন হতে পারে। তো এই জিনিসগুলো নর্মাল টু দ্যাট এক্সটেন্ট কি ও তার দৈনন্দিন কাজগুলো করতে পারছে, মানে ওভার পেইন আই থিংক নরমাল না মানে তার ডে টু ডে যে কাজগুলো, কেউ কলেজে যাচ্ছে, কেউ ঘরে রান্না বান্না, কেউ ক্লিনিং আছে, কেউ আছে যারা ঘরে মানে ঘরের যেগুলো হাউস হোল্ড ওয়ার্ক আমরা বলি, সেগুলো যদি ওরা করতে পারে এবং করতে কোনো অসুবিধা হয় না, তো যখন এগুলো করতে অসুবিধা হয়, যখন এগুলো করতে খুব বেশি কষ্ট হয়, দেন অ্যাটেনশন নেওয়া উচিত ডাক্তারের, কারণ ওই জিনিসটা কিন্তু নর্মাল না। এখন আপনি যেটা বলছিলেন লাস্ট কোয়েশ্চেন, ওয়ার্কআউট, ইয়েস, যারা ফিজিক্যালি একটু হেভি ওয়ার্কআউট করেন, যেমন ধরুন কেউ অ্যাথলিট আছেন, বা কেউ অনেক জায়গা হেঁটে যাচ্ছেন, বা কেউ আছেন সুইমিং করছেন যারা আছেন, তো বা যারা একটু ওয়েট লিফটিং এর কাজ করেন, যেগুলো ওদের ক্ষেত্রে দে শুড রিফ্রেইন ফ্রম দিস অ্যাক্টিভিটিস during the days of menstruation, and otherwise normal activity যেগুলো আছে that should be continued. আচ্ছা, তো স্যার বলতে চাইছেন যারা হেভি ওয়ার্কআউট করেন বা অ্যাথলিট আছেন, তাদের ক্ষেত্রে ওই পিরিয়ডের টাইমটা বা মেনস্ট্রুয়াল যে হেলথের যে ওই যে পিরিয়ডটা থাকে, টাইমটা থাকে, তখন রেস্ট নেওয়াটা বেটার আই থিঙ্ক। আর নরমালি যদি ঘরের অ্যাক্টিভিটি, হোম অ্যাক্টিভিটি যেগুলো কন্টিনিউ রাখতে পারবে। তো নিউট্রিশনের সঙ্গে মেনস্ট্রুয়ালের কি কানেকশন আছে কোনো কিছু? হ্যাঁ, নিউট্রিশন মেনস্ট্রুয়াল হেলথ একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ মেনস্ট্রুয়াল হেলথ তখনই ভালো থাকবে যখন নিউট্রিশন ভালো থাকবে। তো যাদের মধ্যে ধরুন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, রক্তাল্পতা আছে, যাদের মধ্যে দেখি আমরা যে হিমোগ্লোবিন কম, বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, বা আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, যদি থাইরয়েডের কোনো অসুবিধা থাকে, তো ওই ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি দেখা যায়, এবং ওই ক্ষেত্রে ওই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি আমরা টেক কেয়ার না করি, তাহলে ওর মেনস্ট্রুয়াল হেলথেরও অসুবিধা হতে পারে। তো সাইকেলের কি কোনো সবার ক্ষেত্রে সেম টাইমে হবে বা আগে পিছে হবে? হ্যাঁ, এমন কোনো ইন্টার পার্সোনাল ভেরিয়েবিলিটি থাকবে। তার মানে ধরুন 5 জন থাকলে 5 জন ফিমেলের সেম সাইকেল হবে না, আবার একজন মহিলারও মান্থ টু মান্থ সাইকেল ভেরি হতে পারে। ওকে, কারো 27 ডেজ, নেক্সট টাইম ওটা 35 ডেজ ও হতে পারে, 21 ডেজ ও হতে পারে।
ওকে, সেটাও নর্মাল একদম নর্মাল। ওকে 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 ওকে। তো নিউট্রিশন যাদের ডেফিসিয়েন্ট আছে, হ্যাঁ, যাদের nutrition health- নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, বেসিক্যালি যাদের আমি বললাম যখন ওই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকবে তখন তার মেনস্ট্রুয়াল প্রবলেম গুলো দেখা যাবে, এবং সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো কারেক্ট করলে, ডাক্তারের পরামর্শ নিলে বা ভালো ডায়েট নিলে, সেই জিনিসগুলো কারেক্ট করলে কিন্তু আমরা মেনস্ট্রুয়াল হেলথটার অনেক উন্নতি হয়। তো AUB কমন কজ যেটা AUB এটা মেডিকেল টার্ম, মেডিকেল টার্ম AUB মানে হচ্ছে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং একটা কমন টার্ম, কিন্তু ওই টার্মের মধ্যে অনেক জিনিসই আসে, সেটা অ্যাকচুয়ালি এখন আর এই টার্মটা ইউজ করা হয় না, এটা কদিন আগে ছিল। বাট অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং এর মধ্যে মানে যেখানে হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের সময় ব্লিডিংটা অ্যাবনর্মাল হচ্ছে, বা এনি ভেরিয়েশন অর অল্টারেশন অফ দ্য নর্মাল প্যাটার্ন ইজ অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। আমি আপনাকে এখন যে বললাম যে নর্মাল মেনস্ট্রুয়েশনে কতদিন ব্লিডিং হতে পারে, কি পরিমাণ ব্লিডিং হতে পারে, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড সিম্পটম কি হতে পারে, তার থেকে এনি মানে ভেরিয়েশন, কমলেও একটা প্রবলেম আর বাড়লেও হ্যাঁ, যখন কারোর পিরিয়ড হচ্ছেই না, দেখাই যাচ্ছে না, দ্যাট ইজ এ প্রবলেম। কারোর ব্লিডিং খুব বেশি হচ্ছে, কারোর হচ্ছে যে দুটো ব্লিডিং এর মধ্যে আবার ব্লিডিং হচ্ছে, মানে এই মাসে একটা পিরিয়ড হচ্ছে, নেক্সট মান্থে আবার পিরিয়ড হচ্ছে, তার মধ্যে আবার ব্লিডিং হচ্ছে, ওই টাইম ডিউরেশনের মাঝখানে আবার ব্লিডিং হচ্ছে। তো এই জিনিসগুলো সবগুলোকে একটা কমন টার্ম অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং হিসেবে ধরা হয়, এবং তার মানে অনেক কারণ থাকতে পারে, সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং তার ইনভেস্টিগেশন করে তারপর তাকে ট্রিট করতে হয়। আচ্ছা স্যার, তো একটা মিথ ভার্সেস ফ্যাক্ট আছে, যেটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন থাকবে, যেখানে মিথ ভার্সেস ফ্যাক্ট আপনি বলবেন আর কি। পিরিয়ডের সময় বাথ নেওয়া মানে স্নান করা উচিত কিনা, উচিত নয়, তো এটা কি মিথ? পিরিয়ডের সময় স্নান করা উচিত নয়, দিস ইজ মিথ, টোটালি মিথ। হ্যাঁ, মানে স্নান করা উচিত এবং প্রপারলি প্যাড চেঞ্জ করা উচিত, ক্লিন থাকা উচিত। তো হেভি পিরিয়ড সহ্য না করতে পারা সময়, মানে ওটা সহ্য করা, এটাও একটা, সবাই বলে সহ্য করতে লাগে, অনেকেই বলে যে পিরিয়ডের সময় তো পেইন ব্যথা হয় নরমাল, এটা তো সেটা না। পিরিয়ডের পেইনটা ততটুকুই হওয়া উচিত যতটুকু থাকলে আমরা আমাদের রুটিন কাজকর্ম করতে পারি। তার মানে বুঝতে পারছেন, মাইল্ডার ইন্টেন্সিটি পেইন যেগুলো আছে সেইগুলো থাকলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু যদি পেইনটা খুব বেশি হয় সেক্ষেত্রে অনেকে ভাবে যে না ঠিক আছে, অনেকে বলে একটু ব্যথা হবেই, না একটু ব্যথা না, ব্যথাটা যদি সহ্যের মধ্যে থাকে তাহলে ঠিক আছে, বাট যেটা যদি খুব বেশি ব্যথা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সো ইট ইজ টোটালি মিথ। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমরা সচরাচর আমরা সামনাসামনি কথা বলি না, যখনই পিরিয়ডের কোনো বিষয় আসে আমরা কনসার্ন হয়ে যাই, হেজিটেট হয়ে যাই, সাইলেন্টলি চুপচাপ সরে যাই, বা ওই জিনিসটা কথাটা না বলা ঠিক, ওটা মিথ। আর সোশ্যাল অ্যাওয়ারনেস বা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস যখন থাকবে, যখন সবাই ওপেন এর পরিবারে বা ধরুন মা বাবার সামনে, সেই জন্য দেখুন প্যারেন্টসদের রোলটাও খুব ইম্পর্টেন্ট। মানে প্যারেন্টরা যদি ওই স্পেসটা তৈরি করে দেয় বাচ্চাদের, যে একটা মেয়ে যখন 11 বছর থেকে 15 বছরের মধ্যে যখন পিরিয়ডটা হচ্ছে, তখন যদি ওই মেয়েটা যদি ওপেনলি বাবাকে মাকে বলতে পারে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, তো সেই স্পেসটা থাকাটা খুব দরকার। দ্যাটস ওয়াই মানে আমাদের সেই সোশ্যাল অ্যাওয়ারনেস থাকতে হবে। এই যে একটা ম্যাথ নিয়ে কথা বলার পিছনে যে একটা লজ্জা বা যা একটা হেজিটেশন, যে না দিস ইজ সামথিং আই শুড নট টক ইন পাবলিকলি, সো দ্যাট থিং শুড নট বি দেয়ার। কনফিডেন্সিয়ালিটি তো ইম্পর্টেন্ট, ঠিক আছে, থাকতে পারে, কিন্তু তার সাথে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সোশ্যাল কমফোর্টেবল পজিশন, যে আমি কথা বলতে পারছি ব্যাপারটা নিয়ে, আমার টিচারদের সাথে হোক, স্কুলে গেলে টিচারদের সাথে, আমার পিয়ার গ্রুপের সাথে, বা আমি কোনো ভোকেশনাল যাচ্ছি ট্রেনিং, ওখানে গিয়ে আমার টিচারের সাথে বা ঘরে প্যারেন্টসদের সাথে, আদার ফ্যামিলি মেম্বার সাথে আই ক্যান টক অ্যাবাউট মাই প্রবলেমস, আই ক্যান শেয়ার দিস থিংস। এই জিনিসগুলো থাকলে ভালো। আর আমার নিজের হেলথ নিয়ে যদি আমি হেজিটেট করি, ইন ফিউচার নিজেরই প্রবলেম হবে। আর এটা সমাজে একটা লুকিয়ে রাখলে জিনিসগুলো অনেক সময় পাইল আপ হয়ে যায়, অনেক সময় প্রবলেমটা মানে আর প্রবলেম হয়ে বেরিয়ে আসে না, সেটা অনেক সময় লুকিয়ে রাখলে কি হয়, জিনিসটা অনেক কমপ্লিকেট হয়ে যায়। তারপর আমরা যখন অ্যাটেনশন নেই
তো মিছামিছি মেয়েদের সাফার করতে হয় এই ব্যাপারে। তো সেই ব্যাপারটা সম্বন্ধে একটু সোশ্যাল অ্যাওয়ারনেস, একটু সোশ্যাল কমফোর্টেবল পজিশন বানানোটা ইম্পর্টেন্ট। তো টোটালি মিথ। আর আমরা মেনস্ট্রুয়াল হেলথের সম্পর্কে সবার সঙ্গে কথা বলা দরকার। কোনো প্রবলেম থাকলে বাড়ির যারা গার্জিয়ান আছেন ওনাদের সঙ্গে কথা বলা দরকার। আই থিঙ্ক এই হেজিটেশনটা আস্তে আস্তে সরানো দরকার আমাদের সমাজ থেকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনার অতি মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট উইক। ধন্যবাদ এই আজকের টক শোর জন্য। তো আমার যেটা লাস্ট মেসেজ থাকবে আজকের এই টক শোর মাধ্যমে, যে মেনস্ট্রুয়াল হেলথের মধ্যে যে হাইজিন পার্টটা আছে, যেগুলো মেনটেইন রাখার যে অ্যাওয়ারনেসটা এবং তার জন্য যা অ্যাভেলেবিলিটি, স্যানিটারি প্যাড বলুন বা যা কিছু চেঞ্জেস কিভাবে করতে হয়, এই জিনিসগুলো যে অ্যাওয়ারনেসগুলো সম্বন্ধে ওপেনলি ডিসকাশন যত হবে সোসাইটিতে, যত মেসেজটা স্প্রেড হবে, যত সবাই জিনিসগুলো ইজিলি জানবে, তত এই মেনস্ট্রুয়াল হেলথ এই সোসাইটির বলুন বা সমাজের মেয়েদের বলুন তত উন্নত হবে। তো সেই ব্যাপারে সেই জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং আজকের এই পডকাস্টে এই ইম্পর্ট্যান্ট একটা সামাজিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার।